হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। চলে এলাম আজ একটি অন্যরকম গল্প নিয়ে। আমি তোমাদের পামেলা বৌদি, আর আমার সাথে আরও নতুন দুটো বন্ধু রিনা এবং রাহুল। আমরা ৩ বন্ধু একসাথে আজ একটি গল্প শোনাব। গল্প যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর দেরি না করেই আজকের গল্প শুরু করলাম। গল্পের নাম কলবয়ের জীবন কাহিনী। তুমি কি জানো তুমি কোথায় দাঁড়িয়ে আছো? এখানে শরীরের হাট বসে। আমি একটা পুরুষ সেই রেড লাইট এলাকায় নিজেকে বিক্রি করার জন্য দাঁড়িয়েছিলাম। আমি উত্তর দিলাম, হ্যাঁ, দেখতে পাচ্ছি, আর আমি টাকার জন্য সবকিছু করতে পারি। আমার সামনে একটি বয়স্ক মহিলা নয়, ট্রান্সজেন্ডার ছিল। প্রথমবার তাকে দেখে আমি ভয় পেয়ে গেছি। সে আমাকে বলল, তোর মধ্যে প্রচুর অ্যাটিটিউড দেখতে পাচ্ছি, কিন্তু এখানে সেটা চলবে না। দিনে ৯-১০ ঘন্টা আইআইটি কোম্পানিতে চাকরি করা মানুষ আমি, কিন্তু সেই সময় আমি ভয়ে ভয়ে ছিলাম। মনে হচ্ছিল আমার মনুষ্যত্ববোধ মারা যাচ্ছে। আমি একটা এমন পরিবার থেকে ছিলাম যে কেউ ভাবতেও পারবে না যে আমি এমন কাজ করতে পারি, কিন্তু আমার অভাব আমাকে বাধ্য করে এই কাজ করার জন্য। আমি মহিলাকে জিজ্ঞেস করলাম, আমাকে কতক্ষণ থাকতে হবে, কারণ কাল আমার অফিস আছে। যা, গিয়ে তাহলে অফিসই করে নে। এখানে কি করতে এসেছিস? এই উত্তর পেয়ে আমি চুপ হয়ে গেলাম। কিছু মুহূর্তের মধ্যেই আমি ওই রেড লাইট এলাকার মাল হয়ে গেলাম। ওই ট্রান্সজেন্ডার একটু নম্রভাবে আমাকে বলল, তোর ফটো সবাইকে পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে, না পাঠালে কেউ কথা বলবে না। এই কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম, কারণ কিছুক্ষণের মধ্যেই আমার ফটো পাবলিশড হয়ে যাবে। আমি শুধু এটাই ভাবছিলাম যে ফটোগুলো আমার পরিবারের কেউ দেখে ফেললে কি হবে আমার ভবিষ্যৎ। প্রথমে ডান দিক, তারপর বাঁ দিক, তারপর সামনে থেকে আমার ছবি তোলা হলো। এরপর দুটো আকর্ষণীয় ছবিও চাওয়া হলো। আমার সামনেই আমার ছবিগুলো কোনো এক ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে পাঠালো। ছবির সাথে লিখে দিল, নতুন মাল আছে, রেট বেশি লাগবে। কোন টাকার মাল লাগলে বলো, অন্য ছেলের ছবি পাঠাবো। আমার দর দাম করা হচ্ছিল আমার সামনে। শেষমেশ ৫,০০০ টাকা ফাইনাল হলো। এই টাকার বিনিময়ে ক্লায়েন্টকে সব রকমভাবে স্যাটিসফাই করতে হবে। এইগুলো কোনো সিনেমায় নয়, আমার সাথে ঘটছিল, যা আমার জন্য স্বাভাবিক ছিল না। আমি জীবনে প্রথমবার এগুলো করতে যাচ্ছিলাম। বিনা ফিলিংস, বিনা ভালোবাসা ছাড়া এগুলো কি করে করতাম? এইসব কথা ভাবনা চিন্তা করে আমার মাথা ঘুরছিল। একটি হলুদ ট্যাক্সি করে কলকাতার এক খুব বড় বাংলো বাড়িতে গেলাম। বাড়িতে ঢুকে দেখি একটা ৩২ বা ৩৪ বছরের মহিলা ছিল। আমাদের মধ্যে কথাবার্তা শুরু হলো। উনি বলে উঠলেন, আমি তো ফেঁসে গিয়েছি। কি আর বলবো তোমাকে, আমার হাজবেন্ড একজন সমকামী পুরুষ, আমেরিকায় থাকে। ডিভোর্স দিতে পারবো না, এছাড়া একজন ডিভোর্সি মহিলার সাথে কে বা বিয়ে করবে? আমারও অনেক কিছু করার ইচ্ছা হয়। বলো, কি করি? আমরা দুজনা ড্রিঙ্ক করতে লাগলাম। তারপর উনি হিন্দি গান চালিয়ে দিয়ে ডান্স করতে লাগলেন। কিছুক্ষণ পর আমরা ডাইনিং রুম থেকে বেরিয়ে বেডরুমে গেলাম। বেডরুমে গিয়ে শারীরিক চাহিদা মেটানোর পর আমার সাথে বাজে ব্যবহার করা শুরু করল। বলল, তোর টাকা তুই পেয়েছিস, এবার বেরো। দেখুন, আমি এই কাজ শুধু টাকার জন্য করছি। উনি আমাকে কিছু টিপসও দিলেন। তোর অভাবকে তোর শখ বানিয়ে দেব। আমার অভাব কলকাতা থেকে বহু কিলোমিটার দূরে আমার বাড়ি থেকে শুরু হয়। আমার লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি আমাকে আনলাকি মনে করত, কারণ আমার জন্মের পরেই বাবার চাকরি চলে যায়। সময়ের সাথে সাথে বাড়ি থেকে দূরত্ব বাড়তে লাগলো আমার স্বপ্ন এমবিএ করার ছিল, কিন্তু বাড়ি থেকে ইঞ্জিনিয়ারিং করার জন্য চাপ দেওয়া হলো। চাকরি পেলাম কলকাতায়। অফিস পলিটিক্স করার জন্য আমি সব সময় ব্যস্ত থাকতে লাগলাম। বসের কাছে ছুটির আর্জি করলাম, কিন্তু তাতেও কিছু লাভ হলো না। বাথরুমে গিয়ে কাঁদতাম। ম্যানেজার দেখে ফেললে বসকে বলে দিত আমি কাজে ফাঁকি মারি। আস্তে আস্তে ডিপ্রেশন আমায় ঘিরে ফেলল।
ডাক্তারের কাছেও গেলাম, কিন্তু কোনো লাভ হলো না। কর্তব্য আর চিন্তায় এমন জড়িয়ে পড়লাম। কি করে বাড়িতে টাকা পাঠাবো, আর কি করে বা কলকাতার চাকরি ছেড়ে পালাবো? আমি ইন্টারনেটে সার্চ করা শুরু করলাম। একদিন ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে দেখতে পেলাম মেল স্কট, মানে কল বয় জব। আমি এই রকম জব শুধু সিনেমায় দেখেছিলাম। কিছু এমন ওয়েবসাইট হয় যাতে কল বয় হবার জন্য প্রোফাইল বানানো যায়, কিন্তু এটা কোনো কাজের প্রোফাইল নয়। এখানে আমার শরীর নিয়ে খেলার জন্য আমাকে টাকা দেওয়া হবে। প্রোফাইল বানাতে ভয় লাগছিল, কিন্তু আমি এমন পরিস্থিতির মধ্যে ছিলাম, আমার কাছে তখন দুটো পথ। প্রথম, আত্মহত্যা করা। দ্বিতীয়, কল বয় জব করা। সব রকম চিন্তাভাবনা দূর করে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি কল বয় হব। আমি এই কাজের সূত্রে যতগুলো মহিলা বা মেয়ের সাথে দেখা করি, কেউ বিবাহিত বা অবিবাহিত, কেউ বা ডিভোর্সি, এদের কাছে আমি মানুষ নয়, মাল ছিলাম। যতক্ষণ তাদের ইচ্ছা পূরণ হতো না, ততক্ষণ তারা খুব ভালো ব্যবহার করত। বলতো, আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে তোমার সাথে থাকব। কিন্তু বিছানায় কিছু সময় কাটাবার পর সব ভালোবাসা শেষ হয়ে যেত। বেরো এখান থেকে, টাকা তোল আর পালা। আবার কেউ কেউ তো বিশ্রী ভাষায় গালাগালিও দিত। এই সোসাইটি আমাদের থেকে মজা নেয় আর প্রস্টিটিউট বলে গালাগালিও দেয়। একবার এক স্বামী স্ত্রী একসাথে ডাকল। স্বামী চেয়ারে বসে মদ খেতে লাগল, আর আমি ওর সামনে ওর স্ত্রীর সাথে বিছানায় ছিলাম। এই কাজ ওদের দুজনার অনুমতিতেই হচ্ছিল। হয়তো দুজনার কোনো কামনা ছিল। এর মধ্যেই একজন 50 বছরের মহিলা আমার ক্লায়েন্ট হল। ওটা আমার জীবনে একটা আলাদা অনুভব ছিল। সারারাত সে আমাকে বাবা বাবা বলে কথা বলল, একদম আমার মায়ের মতন। বলল যে ওনার পরিবারের কেউ ওনার কেয়ার করে না, ওনার থেকে দূরে থাকে। সেই রাতে আমাদের দুজনার মধ্যে শুধু কথাবার্তাই হল। সকালে আমাকে উনি কিছু টাকাও দিলেন, যেমন মা ছেলেকে স্কুলে যাওয়ার সময় দেয়। ওই মহিলার কথা ভেবে আমার সত্যি খারাপ লাগছিল। এই ঘটনা ঘটার কিছুদিন পর একদিন রাতে আমি খুব ক্লান্ত হয়ে বাড়িতে ফিরি। নিজেকে রিল্যাক্স করার জন্য একটু মদ খাচ্ছিলাম। জীবন থেকে ক্লান্ত হয়ে মায়ের কথা খুব মনে পড়ছিল। মাকে ফোন করলাম, মা, তুমি জিজ্ঞেস করেছিলে না হঠাৎ এত টাকা কেন পাঠাচ্ছিস বাবা? আমি বললাম, মা, আমি দেহ ব্যবসা করি, যাকে তোমাদের এই সমাজ কল বয় বলে। মা বলল, চুপ করো, মদ খেয়ে কি যাতা বলছিস? যা, ঘুমা, অনেক রাত হলো। এই কথা বলে মা ফোন রেখে দিল। আমি আমার জীবনের সত্যিটা মাকে বলতে চেয়েছিলাম, কিন্তু মা না শোনার ভান করে ফোনটা কেটে দিল। আমার দেওয়া টাকা যে পাচ্ছিল। আমি সেই দিন রাতে অনেক কাঁদলাম। আমার ভ্যালু কি শুধু টাকা পাঠানোর? তারপর আর আমি মায়ের সাথে এই বিষয়ে আর কোনো কথা বলিনি। আমি এই কাজের সাথে জড়িত থাকলাম কারণ এই কাজের জন্য টাকা পাচ্ছিলাম। ভাবলাম যতদিন MBA এর অ্যাডমিশন না পাচ্ছি এই কাজ করব। আর যেহেতু কলকাতায় আছি, তাই অফিসের কাজটাও করে নেব। কিন্তু এই কাজের মধ্যে মাঝে মাঝে এমন মানুষ পেতাম, তারা শরীরে দাগ দিয়ে চলে যেত। এই দাগ শরীরে আর মনে, দুই জায়গায় দাগ কেটে যেত। এই কষ্ট শুধু অন্য কল বয় বুঝতে পারবে। সোসাইটি যাই ভাবুক, এই কাজ করে আমার কোনো দুঃখ নেই। এই কাজের দরুন আজ আমি MBA পুরো করে নিয়েছি, ভালো চাকরিও পেয়েছি, নতুন জায়গায় আছি, ভালো বন্ধু বান্ধব পেয়েছি। তারা আমার অতীতের ব্যাপারে কিছুই জানে না। হয়তো এই কথাগুলো আমি কোনো দিন কাউকে বলতে পারবো না। আমরা বন্ধুরা মিলে বেড়াতে যাই, সিনেমা দেখতে যাই। রানী মুখার্জির লাগা চুনরি মে দাগ সিনেমাটি আমার ফেভারিট। হয়তো সেই সিনেমার কাহিনী থেকে আমি নিজেকে রিলেট করতে পারি। হ্যাঁ, অতীতের ব্যাপারে চিন্তা করে কোনো কোনো সময়ে কষ্ট তো হয়। এটি এমন একটি চ্যাপ্টার যে আমার মরার পরেও পাল্টাবে না। আমার গল্প কেমন লাগলো তোমাদের? অবশ্যই কমেন্ট করে জানিও।
আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।